গালের সাথে চেপে ধরে বলল, সিগারেট খাবে? না, আমি সিগারেট খাই না। তাই? তাহলে কি মদ খাও? না না, আমি সব ছাইপাস খাই না। আমি এটা বলতেই আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, আমি দিলে ছাইপাস আর কাই দিলে মধু, তাই না? একদম বাজে কথা বলবেন না। কাই আমার বন্ধু, আর কাই আমাকে আইসক্রিম দিয়েছিল। আমি তোমার কি জানো? এটা বলেই জঙ্কুক একটা বিদঘুটে হাসি দিল। তে ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন। চলে যাবে? এই সিগারেটের গন্ধটা একদম সহ্য হচ্ছে না তের, কিন্তু কিছু করার নেই। এই সাইকো জঙ্কুকটা যতক্ষণ না পর্যন্ত যেতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। শালা বেয়াদব, এই ভার্সিটির প্রথম দিন থেকে পিছনে পড়ে রয়েছে। ছাত্রলীগ করে বলে কিছু বলাও যায় না, কখন কি করে বসে কে জানে। তে ঠিক করে নিয়েছে এবার থেকে এড়িয়ে চলবে, কিন্তু তবুও সামনে এসে যায় কিভাবে তে বুঝতে পারে না। যাই হোক, বেয়াদবটা এখনো থেকে যেতে দিচ্ছে না। তে একবার অন্যায় করে বলল, এখন প্লিজ যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে, মা চিন্তা করবে। ও তাই তো, আচ্ছা যাও, তবে আমি ফোন দিলে অবশ্যই ধরবে, তা না হলে। যখন কিছু বলার আগে তে বলল, জি জি ধরবো, অবশ্যই ধরবো, দরকার পড়লে আমার 14 গোষ্ঠী ধরবে। জঙ্কুক হেসে বলল, তুমি ধরলেই হবে, 14 গোষ্ঠী ধরা লাগবে না। আমি এবার যাই। যাও। তে ব্যাগটা নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো, আর জঙ্কুক খাটের উপর শুয়ে হাসতে লাগলো। এই বাড়িতে জঙ্কুক আর ওর মা বাবা থাকে, বড় ভাই দেশের বাইরে। মা বাবা চাকরি করে বলে সারাদিন সে একাই থাকে। পড়াশোনা বলতে মাস্টার্সের ফাইনাল ইয়ারে পড়ছে, আর ভার্সিটিতে পলিটিক্স করে। আর সময় পেলে তের পিছনে লাগে। মদ না খেলেও সিগারেট খায় প্রচুর, সিগারেটের জন্য ঠোঁট পুড়ে কালো হয়ে গেছে। তে জঙ্কুকের বাসা থেকে তড়িঘড়ি করে বেরিয়ে রিকশায় উঠে বাসায় রওনা হলো। এখন বাসায় গেলে মা নিশ্চিত বকবে, প্রায় 1.5 ঘন্টা লেট। জঙ্কুককে গুলি করে মেরে ফেলতে ইচ্ছা করছে তের, ওর জন্যই তো এত লেট। শালা, তুই তো মেয়েদের সাথে রুম ডেটও করিস, আর আমি আমার বন্ধুদের সাথে একটু কথা বললেই দোষ, তোর জন্য মনে হয় আমার পড়াই ছেড়ে দিতে হবে। তে বাসায় পৌঁছাতেই দেখলো জিমিন সোফায় বসে ওর মায়ের সাথে গল্প করছে। তেকে আসতে দেখে বলল, তে কেমন আছিস? এই তো ভালোই আপু, তুমি? এই তো ভালোই আছি, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? আমি, তুই, লিজা, ন্যান্সি, আমরা 4 বোন বান্দরবন যাব। ওয়াও, কবে? কালকেই রওনা হব, একটু পরেই ওরা চলে আসবে। তে খুশিতে জিমিনকে জাপটে ধরে ঘোরা শুরু করলো। তারপর লিজা আর ন্যান্সি আসার পর 4 বোন মিলে প্ল্যান করলো কিভাবে কি করবে। 4 জন খালাতো বোন, এই 4 জন একসাথে হলে আর কিছু লাগে না। যদিও জিমিন আর লিজা সমবয়সী, তে থেকে 1 ক্লাস জুনিয়র হলো ন্যান্সি, তে অনার্স সেকেন্ড ইয়ারে, আর ন্যান্সি ফার্স্ট ইয়ারে। জিমিন আর লিজার পড়াশোনা শেষ। খুশির ছেলাই তে মনেই নেই জঙ্কুকের কথা। এদিকে জঙ্কুক বারবার কল করছে, কিন্তু তে ধরছে না। ধরবেই বা কিভাবে? বোনদের সাথে মিটিংয়ে বসলে কি আর কিছু খেয়াল থাকে? জঙ্কুকের মেজাজ সেই লেভেলের গরম। এতবার কল করার পরও ফোন ধরছে না, ডোজ কি কম হয়ে গেল? জঙ্কুককে অ্যাভয়েড করছে। শাস্তি তো পেতেই হবে, কিন্তু আরো 1 সপ্তাহ পর শাস্তি দেওয়া যাবে, কারণ এই সপ্তাহে জঙ্কুক বান্দরবনে থাকবে দাদুর কাছে। বিয়ের ঝামেলা মিটলেই আবার চলে আসবে। পরের দিন সকাল কমলাপুর রেল স্টেশনে এসে 4 বোন গিয়ে সিটে বসলো। সেই একই ট্রেনে জঙ্কুকও যাচ্ছে। তে দুর্ভাগ্য হলেও সত্যি, তে বান্দরবনেই যাচ্ছে, কিন্তু কেউ কারোর কথা জানে না। ট্রেন ছেড়ে দিয়েছে। তেদের বগি থেকে গুনে গুনে 6টা কেবিন পিছনে জঙ্কুকের বগি। 4 বোন কথা বলছিল। এর মধ্যেই তে ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুমের সামনে যেতেই চক্ষু চড়ক গাছ। এই সামনে কাকে দেখছে তে? স্বয়ং যমদূত জঙ্কুক। জঙ্কুক তেকে দেখে চমকে গিয়ে বলল, আরে তে, তুমি? তে মনে মনে বলল, আর কই গেলে শান্তি পাবো আমি? বেড়াতে যাচ্ছি আপুদের বাড়ি। তাই নাকি? তা বেড়াতে যাওয়ার খুশিতে আমার ফোন ধরতেই ভুলে গেলে? বাহ! জঙ্কুকের কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে ওর জীবন কয়লা না করে শান্তি নেই।
কথা হচ্ছে এখন ঢোক গেলা ছাড়া আর কোনো উপায় নেই। জঙ্কুক থেকে চুপ থাকতে দেখে বলল, কি হলো, কথা বলো। কি বলবো? এতক্ষণ হয়ে যাওয়ার পরও তে না আসায় জিমিন উঠে ওয়াশরুমের কাছে গিয়ে দেখে তে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। জিমিন আরেকটু এগিয়ে এসে জঙ্কুককে দেখে খুশি হয়ে বলল, আরে জঙ্কুক, তুমি কোথায় যাচ্ছ? জঙ্কুক জিমিনকে দেখে অবাক হয়ে বলল, এই তো ভাবি, দাদুর কাছে যাচ্ছি। আমিও বান্দরবনে যাচ্ছি বেড়াতে। ও, সুগা ভাইয়াও তো আসবে। ওই জন্যই তো যাচ্ছি, সাথে বোনরাও যাবে। সুগা ভাইয়া আসলেই তোমাদের বিয়ের ডেট ফিক্স হবে। ওদের কথা শুনে তের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে জিমিন আপুর বড়ি এই বেয়াদবটার ভাই। তে মনে মনে চিৎকার দিয়ে বলল, না, এটা হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। কিন্তু বরাবরের মতনই চুপচাপ ওদের কথা শুনলো। ওদের কথায় যা বোঝা গেল তাতে এটা স্পষ্ট, সুগা আর জঙ্কুক দুই ভাই। জিমিন আপু আর সুগা ভাইয়ার বিয়ের জন্য মূলত বান্দরবন যাওয়া। কথায় কথায় জঙ্কুক আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বোঝালো, যতই পালাও আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তে মনে মনে বলল, আমার কপালটাই খারাপ, বারবার এই বেয়াদবটা কেন যে আমার সামনে পড়ে আল্লাহ জানে। জিমিন জঙ্কুকের সাথে কথা বলে সিটে চলে এলো। তেও এখন জঙ্কুক কিছু করতে না পারলেও তের ফোনে টেক্সট করলো, কি বিআইন, বিআইকে মনে ধরেছে নাকি? তে মন চাচ্ছে জুতা খুলে মারতে। রাগে কটমট করতে করতে ফোন সাইলেন্ট করে ব্যাগে ফেলে রাখলো, কিন্তু তবুও শান্তি নেই। একটু পর জঙ্কুক সশরীরে উপস্থিত হলো সবার সাথে কথা বলার জন্য, কিন্তু উদ্দেশ্য হলো তেকে ইরিটেট ফিল করানো। তে উঠে পিছনের দিকে চলে যেতে নিলে পিছন থেকে জঙ্কুক বলল, বিহান সাহেব। বিহান সাহেব বিহান সাহেব শুনতে শুনতে তের কান ঝালাফালা হয়ে গেছে। এত বেয়াদব ছেলে তে ওর বাপের জন্মেও দুটো দেখেনি। লিজা, জিমিন আর ন্যান্সি সুন্দরভাবে জঙ্কুকের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু তের রাগে গা জ্বলছে। ওর জন্য শান্তিমতো আড্ডা দেওয়া যাচ্ছে না, সবার অ্যাটেনশন ওই বেয়াদবটার দিকে। তে ভিতরে ভিতরে জঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে, যা জঙ্কুক ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছে। তবুও জঙ্কুকের কেন জানি তেকে ইচ্ছা মতো বিরক্ত করতে মজা লাগছে। একটু পরেই ট্রেন একটা স্টেশনে থামলো। জঙ্কুক সিট থেকে উঠে একটা মুচকি হাসি দিয়ে বলল, কি গো বিহান সাহেবেরা, ঝালমুড়ি খাবেন? ন্যান্সি দাঁত বের করে বলল, বিয়াই খাওয়ালে অবশ্যই খাবো। ন্যান্সির কথায় সবাই হাসলো। তে না হাসলেও মনে মনে বলল, কচুর বিহাই তুই, আমি পারলে তোর ঝাঁটা দিয়ে পিটাইতাম। আর কেন যে আমার বোনেরা এই ফাউল ছেলেটাকে এত প্রশ্রয় দিচ্ছে। একটু পর জঙ্কুক 4 প্যাকেট ঝালমুড়ি আনলো, তারপর সবাইকে দিয়ে দিল। না চাইতেও তেকে প্যাকেটটা নিতে হলো। জিমিন বলল, তুমি খাবে না জঙ্কুক? আমি বিয়ানদের থেকে ভাগ বসাবো। জঙ্কুক হেসে বলল, প্রথমে ন্যান্সি থেকে, এরপর আস্তে আস্তে সবার থেকে একটু একটু করে নিল, শুধু তে বাদে। পুরোটা জার্নি নিজের সিটে যায়নি জঙ্কুক, সারাক্ষণ তেদের এখানেই ছিল। সবার সাথে অনেক ভালো আড্ডা চললো, কিন্তু তে আড্ডায় আসলো না। কেন জানি না, তের এই ছেলেটাকে সহ্য হয় না। বান্দরবন পৌঁছে জঙ্কুক ওর দাদুর বাসায় চলে গেল, আর ওরা 4 জন জিমিনদের বাসায় গেল। বাসায় পৌঁছাতেই তে ঘুমিয়ে পড়লো, অনেক টায়ার্ড লাগছে তাই। তের সাথে ন্যান্সিও শুয়ে পড়লো। তের যখন ঘুম ভাঙলো তখন রাত 9টা। ঘুম থেকে উঠে দেখলো ন্যান্সি এখনো ঘুমাচ্ছে, লিজা গান শুনছে, আর জিমিন রুমে নেই। তে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খালুর সাথে গল্প করলো কিছুক্ষণ। তারপর রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে গেল। সবাই ঘুমালো, ন্যান্সি আর তের এক ফোঁটাও ঘুম আসে না। তাই ন্যান্সি বসে বসে ওর ফ্রেন্ডদের গ্রুপে আড্ডা দিচ্ছে। আর তে যে মাত্র ডাটা ওপেন করবে, ইউটিউবে যাবে, তখনই মেসেজ এলো। তাও জঙ্কুক দিয়েছে মেসেজ। তে মেসেজে রিপ্লাই না দিয়ে ফেসবুক স্ক্রল করা শুরু করলো। 2 মিনিট পর আর একটা মেসেজ এলো। তে এবার মেসেজ সিন করলো। জঙ্কুকের লাস্ট মেসেজটা ছিল, বিহান সাহেব, কাল আপনাদের বাড়িতে আসছি। তে জবাবে কি লিখবে বুঝতে পারছে না। 5 মিনিট ভেবে তারপর লিখলো, ভালো। সাথে সাথেই জঙ্কুক রিপ্লাই দিল, 5 মিনিট লাগিয়ে মাত্র ভালো বললেন? আমি তো মনে করেছিলাম আপনি আবার প্যারাগ্রাফ লিখতে বসে গেলেন নাকি। আচ্ছা পরে কথা বলবো, আমি ব্যস্ত। লিখে সেন্ড করতে ওপাশ থেকে জঙ্কুক রাগের ইমোজি দিয়ে বলল, কি নিয়ে ব্যস্ত? ঘুমাবো।
ঘুমিয়েই তো উঠলে, এখন আবার ঘুমাবে? তে অবাক হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? এগুলো জানা ব্যাপার না। আচ্ছা বিহান সাহেব, এখন গেলাম, কালকে দেখা হবে। বলে জঙ্কুক অনলাইন থেকে চলে গেল। আর তে ইউটিউবের নাটক দেখা শুরু করলো। নাস্তা শেষ করে মাত্র উঠতে না উঠতেই জঙ্কুক এসে উপস্থিত। জঙ্কুকে দেখে জিমিন উঠে ওর কাছে গিয়ে বলল, আরে জঙ্কুক, এসো নাস্তা করো। না ভাবি, নাস্তা করে এসেছি, তোমাদের সাথে দেখা করতে আসলাম। জিমিন ওকে সোফায় বসিয়ে দিল। জিমিনের বড় ভাই আর ওর মা এসে জঙ্কুকের সাথে কথা বলতে শুরু করলো। একটু পর লিজা, ন্যান্সি আর জিমিনও এসে ওর সাথে আড্ডা দেওয়া শুরু করলো। কথা বলতে বলতে জঙ্কুক দেখতে না পেয়ে বলল, ভাবি, আর এক বিহান কই? তে তো ঘরে, ওর ফিয়ান্সের সাথে কথা বলে। জিমিনের কথা শুনে জঙ্কুক মনে হয় আকাশ থেকে পড়েছে। তের ফিয়ান্সে মানে? জঙ্কুক বিষয়টা ক্লিয়ার করার জন্য জিমিনকে জিজ্ঞাসা করলো, ওনার কি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, তে ইন্টারে থাকতে আংটি বদল হয়, তার অনার্স শেষ হলে বিয়ে। লিসা বলল। লিসার কথায় জঙ্কুকের কেমন যেন কষ্ট হচ্ছে, বুকের ভিতর চিনচিন ব্যথা হচ্ছে। কেন হচ্ছে জঙ্কুক বুঝতে পারছে না। ওর তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি জঙ্কুক এক ফোঁটাও খুশি হতে পারছে না। অস্থিরতা কাজ করছে ভিতরে ভিতরে, কিন্তু কেন? জঙ্কুকের আর এখানে থাকতে ভালো লাগছে না। তাই একটা বাহানা দিয়ে চলে গেল। বাইরে এসে থেকে কল দিল। তে মাত্রই কায়ের সাথে কথা বলে ফোন রাখলো, আর সাথে সাথে জঙ্কুকের ফোন এলো। তে ফোন রিসিভ করতেই জঙ্কুক বলল, কি করো? কিছু না। তোমার নাকি বিয়ে ঠিক হয়ে আছে? তে একটু অবাক হলেও নিজেকে সামলে বলল, হ্যাঁ। কংগ্রাচুলেশনস বিহান সাহেব। ধন্যবাদ। তারপর জঙ্কুক আর কোনো কথা বলল না, ফোন রেখে দিল। অভিনন্দন দিলেও জঙ্কুক কিছুতেই মেনে নিতে পারছে না। হাঁটতে হাঁটতে একটা সামনের দোকান থেকে সিগারেট কিনলো। তারপর একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ ফোন এলো। ফোনটা হাতে নিতেই দেখলো কায় ফোন দিয়েছে। জঙ্কুক রিসিভ করতেই বলল, কি রে শালা, ভুলেই গেলি? তুই আমার শালা কুত্তা, তোর বহিনকে আমি বিয়া করুম, আর আমার কোনো বোন নেই, সেই জন্য তুই আমার শালা ডাকতে পারবি না। ব্যাড লাক। জঙ্কুক হাসতে হাসতে বলল। কায়ও হাসতে হাসতে বলল, সুগা ভাইয়া আসবে কবে? শুনলাম কাল আসবে। বাহ, আমি যদি আসতে পারতাম। ইস, অনেকদিন তোদের সাথে দেখা হয় না। থাক, আর তো মাত্র 6টা মাস, তারপরে তো আসতে পারবি। সেই আশায় বসে আছি। আর শোন, দেশে আসার পর ভাবিরে না দেখালে তোর হাড্ডি ভাঙবো আমি। কাই হেসে বলল, আচ্ছা ঠিক আছে, দেখাবো। দুই বন্ধু আরো কিছুক্ষণ বকবক করে ফোন রেখে দিল। জঙ্কুক আর কায় দুজনেই ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড যাকে বলে। ছোট থেকেই ইন্টার পর্যন্ত একসাথে পড়াশোনা করলেও অনার্স করতে কায় আমেরিকায় পাড়ি দিয়েছিল। তবে প্রতি বছর ছুটিতে দেশে আসে। তে আর কায়ের বিয়েটা পারিবারিকভাবেই হবে। কায়ের বাবা আর তের বাবা বন্ধু, সেই সুবাদে তে আর কায়ের আংটি বদল করে রেখেছে। তে অনার্স শেষ হলে কায়ের সাথে বিয়ে হবে। কায়ের বিয়ের কথা ওর ফ্রেন্ডরা জানলেও কেউ জানে না মেয়েটাকে। কায়েটা সবার জন্য সারপ্রাইজ রেখেছে। 2 দিন পরের কথা, আজ জিমিনের আংটি বদল। সকাল থেকেই সবাই ব্যস্ত। লিজা আর ন্যান্সি বড় খালার সাথে কাজে হাত দিচ্ছে, আর তে শুয়ে আছে। তের প্রচুর জ্বর, কাল রাত থেকেই ওষুধ খেয়েছে একটু আগে। আর লিজা গেছে পার্লারে, আগের থেকেই গেছে, যদি সিরিয়াল না পাওয়া যায় তাই। আস্তে আস্তে মেহমানে বাড়ি ভর্তি হচ্ছে। তের বাবা মাও রওনা দিয়েছে ইতিমধ্যে। তে বালিশে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল। হঠাৎ কল আসায় চোখ খুলে ফোনের স্ক্রিনে দেখলো জঙ্কুক কল দিয়েছে। তে ফোনটা রিসিভ করতে জঙ্কুক বলল, তে একটু বাইরে আসতে পারবে? কেন? প্রয়োজন আছে বলেই ডাকছি। আমার শরীর খারাপ, আসতে পারবো না। আমি কিছু জানি না, তুমি আসবে, আমি ওয়েট করছি। 10 মিনিটের মধ্যে না আসলে আমি নিজেই এসে নিয়ে যাব। তে আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। তারপর আস্তে আস্তে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই খালা বলল, কি রে, তোর না শরীর খারাপ, তুই কোথায় যাচ্ছিস? এখন ঠিক আছি, শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই একটু হেঁটে আসি। না না, এই শরীর নিয়ে বাইরে যাওয়া লাগবে না। তে করুণ গলায় বলল, কিছু হবে না, আর আমি বেশি দূর যাব না, কাছাকাছি আছি, তাড়াতাড়ি ফিরবি।
আচ্ছা বলে তে বেরিয়ে গেল। বাইরে এসে দেখে জঙ্কুক বাইকের উপর দাঁড়িয়ে সিগারেট টানছে। তে ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, কি বলবেন বলুন। জঙ্কুক তের দিকে তাকাতেই দেখলো তে বিরক্তি মুখ নিয়ে তাকিয়ে আছে। চেহারাটা ফ্যাকাশে হয়ে আছে, ঠোঁট শুকিয়ে কাঠ, সামনে চুলগুলো বাতাসে উড়ছে, চোখগুলো হালকা লাল। সত্যি সত্যি তেকে অসুস্থ দেখাচ্ছে। জঙ্কুক সিগারেটটা ফেলে দিয়ে তের কপালে হাত দিতেই ওর হাতটা সরিয়ে দিয়ে বলল, কি বলবেন সেটা বলুন। জ্বর এখন একটু কম আছে। ওষুধ কখন খেয়েছো? আমার সময় নেই, যা বলবেন তাড়াতাড়ি বলুন। জ্বর আসলো কিভাবে? প্লিজ, আমার মাথা ধরেছে। নিজের একটুও খেয়াল রাখো না, তাই না? আপনি কি কিছু বলবেন নাকি আমি চলে যাব? এটা বলেই তে উল্টো ঘুরে হাঁটা শুরু করতেই যাবে, তখনই জঙ্কুক ওর হাত ধরে টেনে বলল, আমি চলে যেতে বলি নাই, বাইকে উঠে বসো। তে বিরক্তিকর গলায় বলল, দেখুন এটা আমাদের ভার্সিটি না যে আপনি যা বলবেন আমি তাই করব। ভার্সিটির বাইরেও সিনিয়রগিরি দেখানো বন্ধ করুন। জঙ্কুক শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, আর সেগুলো আমি এখানে বলতে পারবো না। কাছে একটা কফি শপ আছে, সেখানে গিয়ে বলবো, তাই তোমাকে যেতে হবে। তে কৌতূহলী হয়ে বলল, আচ্ছা চলুন। তে আর জঙ্কুক কফি শপে এলো। কফি অর্ডার করে জঙ্কুক তের দিকে তাকিয়ে কোনো ভনিতা ছাড়াই বলা শুরু করলো, তে তোমাদের নবীন বরণের দিন আমি তোমাকে চিনেছি, তা না হলে আমি জানতামও না তোমার কথা। সেদিন নবীন বরণের দিন তোমার নাচ দেখে আমি ফিদা হয়ে গেছিলাম। তারপর আস্তে আস্তে তোমাকে জ্বালানো শুরু করলাম। কোনো এক অদ্ভুত কারণে তোমাকে জ্বালাতে আমার খুব ভালো লাগতো। শুধু তোমাকেই জ্বালাতাম, আর কোনো মেয়ের সাথে কথা বলার ইন্টারেস্ট তেমন ছিল না। হ্যাঁ, তবে আমার আগে দুইটা রিলেশন ছিল, এখন আর নেই। ওদের সাথে ব্রেকআপের পর আমার আর কাউকে ভালো লাগেনি। তখন তোমাকে ভালো লাগতো কিনা জানি না, কিন্তু তোমাকে জ্বালানোর পর তোমার ভয় পাওয়া চেহারা, তোমার চোখ মুখ কুঁচকে বিরক্ত প্রকাশ করা ঢংটা হেভি লাগতো আমার। সেই জন্য তোমাকে জ্বালাতাম। আমি 2 দিন আগেও বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। তোমার বোনেরা বলার পর আমি রিয়েলাইজ করেছি। এই 2টা দিন আমি একটুও ঘুমাতে পারি নাই। অস্থিরতায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর আর কন্ট্রোল করতে না পেরে আমি বলেই দিলাম, আমি জানি তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তবুও কি কোনোভাবে বিয়েটা ভাঙা যায় না? দরকার হলে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। তে কিছু বলতে যাবার আগেই জ্ঞান হারালো। আকস্মিক ঘটনায় জঙ্কুক হতভম্ব হয়ে গেল। কপালে হাত দিতে দেখলো জ্বর আবার এসেছে। জঙ্কুক তার মুখে চোখে পানি দিতে তে চোখ খুললো। চোখ জোড়া লাল হয়ে আছে। জঙ্কুককে কফি শপে বসিয়ে দিয়ে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসলো। তারপর ওর সামনে বসে ওকে খাইয়ে দিতে নিলে তে এক হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। জঙ্কুক জোর করে একটু খাইয়ে দিল। তারপর কাছের একটা ফার্মাসি থেকে ওষুধ কিনে খাওয়ালো। 10 মিনিট কফি শপে তে হেড ডাউন করে রাখলো, আর জঙ্কুক ওর পাশে বসেছিল। আশেপাশে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। কেউ কেউ বলল, বাহ কি ভালোবাসা। একটু বেটার ফিল হতে তে উঠে দাঁড়ালো। জঙ্কুকও দাঁড়িয়ে বলল, এখন ঠিক আছো? আমাকে একটু বাসায় পৌঁছে দিন প্লিজ। জঙ্কুক আর তে বাসার সামনে আসতে তে জঙ্কুকের বাইক থেকে নেমে চলে যেতে নিলে জঙ্কুক পিছন থেকে বলল, আমার জবাবটা বাকি আছে। তে ওর দিকে না তাকিয়ে বলল, আজ সন্ধ্যায় জবাব পাবেন। বলে তে ভিতরে চলে গেল, আর জঙ্কুকও চলে গেল। সারাদিন অস্থিরতায় কেটেছে জঙ্কুকের, শুধু তে কি বলবে এটা ভেবেই। বাইরে থেকে আসার পর থেকে এই পর্যন্ত শান্তিতে কিছু করতেই পারছে না, খালি ভয় লাগছে। সিগারেট একটার পর একটা শেষ করছে, আর বারবার মনে মনে বলছে, জঙ্কুক ইয়ার থিঙ্ক বি পজিটিভ। আর এদিকে জ্বর কমলেও জঙ্কুকের কথাগুলো নিয়ে বেশ চিন্তিত তে। কি বলবে জঙ্কুককে? সরাসরি কি না করে দিবে? হ্যাঁ, এটাই তো উচিত। এছাড়া আর কোনো অপশন নাই। এর মধ্যে জঙ্কুককে আশা দেওয়া মানে ওকে ধোঁকা দেওয়া। বেশ কিছুক্ষণ ভাবার পর তে সিদ্ধান্ত নিল জঙ্কুককে না বলে দিবে। তে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিল। চুল ঠিক করার পর এক নজরে নিজের দিকে একবার দেখলো। লাল পাড়ের কালো শাড়িতে বেশ সুন্দর লাগছে তেকে, সাথে গাঢ় করে টানা কাজল তো আছেই। তে বের হতেই দেখলো জঙ্কুকরা চলে এসেছে। সবাই কথাবার্তা বলছে। জঙ্কুক আর সোগা একসাথে বসে আছে, সাথে ওদের দাদি আর বাবা মা।
সুগার সামনাসামনি জিমিনকে বসানো হয়েছে। সুগা বরাবরই লুকিয়ে চুরিয়ে জিমিনকে দেখছে। তের চোখে এটা ধরা পড়তেই ও মুচকি হাসলো। আর জঙ্কুক তো তের দিকে এক ধ্যানে তাকিয়েই আছে। তের চোখ জঙ্কুকের দিকে পড়তেই দেখলো জঙ্কুক বেশরমের মতো ওর দিকেই হাঁ করে তাকিয়ে আছে। তে কি করবে ভেবে পেল না। এইভাবে কি দাঁড়িয়ে থাকবে নাকি কেটে পড়বে? জঙ্কুকের চাহনিতে তের অস্বস্তি হচ্ছে, তাই তে আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়লো। তে নিজের রুমে আসতে দেখলো ওর ফোনে জঙ্কুকের কল। তে ফোনটা হাতে নিতে দেখলো একটা টেক্সটও আছে। জঙ্কুক থেকে ছাদে আসতে বলেছে। তেও লোকচক্ষুর আড়ালে ছাদে চলে গেল। গিয়ে দেখলো জঙ্কুক আগে এসে দাঁড়িয়ে আছে। তেকে দেখে মৃদু হেসে বলল, জ্বর ছেড়েছে? হ্যাঁ, এখন ঠিক আছি। আচ্ছা, কিছু ভাবলে? হ্যাঁ, ভেবেছিলাম। আজকে সারা দিন ভেবেছি। আসলে আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আপনি আমার লাইফে আসার আগে আমি অন্য একজনের ভাগদত্তা। এখন আপনার জন্য আমি তাকে ধোঁকা দিতে পারি না। আর আমার পরিবারের সবাই আমাকে ভরসা করে। আমি তাদের ভরসা ভাঙতে পারবো না। আমি আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। যদি আমি আপনাকে ভালোবাসতাম তবে অন্য কথা ছিল। জঙ্কুক কিছু বলল না। বাম হাত দিয়ে চুলগুলো টানতে লাগলো। 2 মিনিট কিছু একটা ভেবে বলল, ভালোবাসবে তুমিও বিহান সাহেব। এটা বলে কিউট একটা হাসি দিয়ে নিচে চলে গেল। তে আগে জানতো জঙ্কুক এত সহজে ওর পিছু ছাড়বে না, কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না, কিছুতেই না। তে সেখান থেকে নিচে নামতেই দেখলো সবাই মিষ্টি মুখ চলছে। দেখে দেখে ন্যান্সি ওর মুখে একটা মিষ্টি পুরো দিল। তে পুরো মিষ্টিটা মুখে নিয়ে না গিলতে পারছে না ফেলতে পারছে, তাই তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে পানি খেয়ে অনেক কষ্ট করে গিলল। জিমিনের বড় ভাই সুবিন আর ওর বাবা জেহব ওদের এগিয়ে দিতে যাচ্ছে। জিমিন ঘরে আসতেই 3 বোন মিলে ওর হাত ধরে টানাটানি লাগিয়ে দিল আংটি দেখার জন্য। 3 বোন মিলে জিমিনকে খোঁচা মারা শুরু করলো। জিমিন 3 জনেরই পিঠে ধুমধাম মার দেওয়া শুরু করলো। তবু ওরা হাসতে দেখে জিমিন বিরক্তি প্রকাশ করে বলল, বেশরম, সবগুলো বেশরম। এতগুলো মার খাওয়ার পরও দাঁত কালাচ্ছে। জিমিনের কথা শুনে ওদের হাসি আরো বেড়ে গেল। এবার জিমিনও হেসে দিল। বোনেদের সাথে হাসতে ভালোই লাগে। 4 বোনের কয়েকটা হাসির পিকও তোলা হলো। রাতে খাওয়া শেষ করা মাত্রই ন্যান্সি তার রুমে আসলো। ন্যান্সির প্রচুর ঘুম পাচ্ছে, তাই ঠাস করে চিৎপটা হয়ে গেল। তে বিরক্ত হয়ে বলল, এই ন্যান্সি, ওঠ কুত্তি, আজকে তোর মশারি টানানোর পালা। ন্যান্সি ঘুম ঘুম চোখে চেয়ে বলল, আমার প্রচুর ঘুম পাচ্ছে, একটু আজকে টানিয়ে দে না। জি না, এই 3 দিন ধরে আমি টানাচ্ছি, আজ তুই টানাবি। এরপর ন্যান্সি আর কোনো জবাব আসেনি। তে বিড়বিড় করতে করতে মশারি টানিয়ে টেবিলের ল্যাম্প অফ করে দিয়ে ফোনটা হাতে নিতে দেখলো জঙ্কুক ফোন দিয়েছে। তে রিসিভ করতেই জঙ্কুককে কিছু বলতে না দিয়েই বলা শুরু করলো। জঙ্কুক একটা কবিতার মধ্যে সুন্দর করে তার ভালোবাসা প্রকাশ করলো। এতক্ষণ ধরে চুপচাপ তে জঙ্কুকের কথা শুনছিল। ওর বলা শেষ হতেই তে বলল, বাহ, ভালোই তো। এক কাজ করুন, অন্য কোনো মেয়েকে বলুন, আমাকে বলে লাভ নেই। লাভ ক্ষতির হিসাব ভালোবাসায় নেই। কবি হয়ে উঠলেন কবে থেকে? যবে থেকে কবিতার দেখা মিলেছে। এইভাবে আরো কিছুক্ষণ দুজনের বকবক চলল। একটু পরে তে ফোন কেটে দিল। ফোন কাটতে না কাটতে আবার ফোন দিল জঙ্কুক। এবার তে ফোনটা সুইচ অফ করে দিয়ে শুয়ে পড়ল। 1 সপ্তাহ ধরে বিয়ে বলে আজ থেকে শপিং শুরু। জিমিনের চাচি খালারা সহ শপিং এ গেল। ন্যান্সি আর তেকেও আসতে বলল, কিন্তু দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছে ওরা যাবে না। তাই তে মাথা ব্যথার ঢং করলো আর ন্যান্সি পেট ব্যথার। তারপর আর ওরা শপিং এ যায়নি। ওরা যাওয়ার পর ন্যান্সি আর তে বের হলো আশপাশটা ঘুরে দেখার জন্য। ওরা বের হতেই জঙ্কুক এন্ট্রি নিল। এমন ভাবে এন্ট্রি নিল যে বোঝা যায় ওদের সাথে দেখা হওয়াটা কাকতালীয়। জঙ্কুককে দেখে ন্যান্সি খুশি হয়ে বলল, আরে ভিহাই, আপনি? হ্যাঁ, এদিক দিয়েই যাচ্ছিলাম। তে মুখে কিছু না বলে মনে মনে বলল, ডাহা মিথ্যে কথা। তো চলুন না 3 জনে মিলে কোথাও ঘুরে আসি। জঙ্কুকের এই সুযোগটাই দরকার ছিল। তের দিকে এক নজর তাকিয়ে বলল, হ্যাঁ চলুন, যাওয়াই যায়। তের একদমই ইচ্ছা হয়নি জঙ্কুকের সাথে নিতে, কিন্তু ন্যান্সির জন্য নিতে হলো। জঙ্কুক আর ন্যান্সি বকবক করতে করতে হাঁটতে লাগলো আর তে চুপচাপ ন্যান্সির পাশে হাঁটতে লাগলো। তে নীরবতা জঙ্কুকের ভালো লাগছে না, কিছু একটা করতে হবে। তাই হুট করেই বলল,
আরেক বিহানের কি মন খারাপ? জঙ্কুকের কথায় ন্যান্সি তের দিকে তাকালো। তেও ওদের দিকে তাকিয়ে বলল, না, মন খারাপ না। তাহলে চুপচাপ যে? জঙ্কুকের প্রশ্ন। এমনিতেই। জঙ্কুক আর কিছু না বলে সামনের দিকে তাকিয়ে বলল, ফুচকা খাবেন আপনারা? ন্যান্সি হেসে বলল, হ্যাঁ, খাওয়াই চাই। ন্যান্সির কথায় তেও সায় দিল। তিনজনে মিলে ফুচকা খেয়ে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসা থেকে রওনা হলো। বাসার কাছাকাছি আসতেই তের ফোনে একটা টেক্সট এলো। তে টেক্সট ওপেন করে দেখলো জঙ্কুক লিখেছে, কথা আছে, বাসায় যাওয়ার পর বাইরে এসে একটু। তে টেক্সটটা পড়ে জঙ্কুকের দিকে তাকাতে জঙ্কুক ইশারায় রিকোয়েস্ট করলো। তে কিছু বলল না। বাসায় যাওয়ার পর ন্যান্সি শাওয়ার নিতে গেলেই তে বের হলো। জঙ্কুক ওর জন্যই দাঁড়িয়েছিল। তে আসতেই ওকে একটা গোলাপ আর একটা বকুলের মালা দিয়ে বলল, তোমাকে দেওয়ার জন্য কিনেছিলাম, ন্যান্সির জন্য দিতে পারিনি। তে নিতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু এভাবে রিজেক্ট করাটাও ভালো দেখায় না। তাই জঙ্কুকের হাত থেকে গোলাপ আর মালাটা নিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ভিতরে চলে আসলো। 3 দিন ধরে তে জঙ্কুককে ফেসবুক, ফোন, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ব্লক করে রেখেছে। ইভেন বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে চলেছে। জঙ্কুক বারবার চেষ্টা করেছে কথা বলতে, কিন্তু তের দিক থেকে কোনো রেসপন্স নেই। হঠাৎ এভাবে চুপ হয়ে যাওয়ার কারণ জঙ্কুক বুঝতে পারছে না। হঠাৎ কি হলো? যাই হোক, তের সাথে কথা বলাটা জরুরি হয়ে উঠেছে। আর যেভাবেই হোক তের সাথে কথা বলতেই হবে। বিছানার ওপর বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে তে। মুখে শান্তি নেই তের। আজ 3 দিন ধরে লুকিয়ে লুকিয়ে কান্না করছে তে, যাতে কেউ বুঝতে না পারে। কাদার ফলে চোখ মুখ লাল হয়ে গেছে। কেউ জিজ্ঞাসা করলে ঠান্ডা লাগার কথা বলে ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখছে, কিন্তু মনটা কিছুতেই শান্তি পাচ্ছে না। সবাই কত আনন্দ করছে, কিন্তু ওর শুধু কান্না পাচ্ছে। হঠাৎ কারো হাত মাথার উপর পড়তেই তে মাথা তুলে তাকাতে দেখলো ন্যান্সি দাঁড়িয়ে আছে। ন্যান্সিকে দেখে নিজেকে সামলে নিয়ে তে বলল, কিছু বলবি? আচ্ছা, তুই কি কিছু নিয়ে আপসেট? না তো। তে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, মিথ্যা বলিস না, আমি আজকে 3 দিন ধরে দেখছি তুই মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস। কাহিনী কি? তুই একটু বেশি ভাবছিস, আমার কিছুই হয়নি। আচ্ছা, ভাইয়ার সাথে কি ঝগড়া হয়েছে? না রে, তুই ভাগ, শুধু শুধুই ফালতু বকছিস। আচ্ছা, আজকে তো আপুর গায়ে হলুদ, কি পরবি, লেহেঙ্গা নাকি শাড়ি? লেহেঙ্গা পরা যায়, সবাই শাড়ি পরবে, আর তুই লেহেঙ্গা পরবি, কেমন যেন লাগবে। কিন্তু আমার তো হলুদ শাড়ি নাই। সমস্যা নেই, সুবিন ভাইয়াকে বলে আমি আনিয়ে দিচ্ছি। যাক, তাহলে তো হলোই, চল একটু বের হয়। তেরও বের হতে ইচ্ছা করছে, কিন্তু জঙ্কুকের কথা ভেবে আর ইচ্ছা হচ্ছে না। যদি রাস্তায় দেখা হয় তখন? এমনিতেই ওর জন্যই মন খারাপ। 3 দিন আগে যখন তে জঙ্কুকের থেকে ফুলগুলো নিয়েছিল, তখন তাদের অজান্তেই ছাদ থেকে তে ছোট মামি জিনিসটা দেখে ফেলেছে। পরে বাসায় যাওয়ার পর তেকে অনেক গালমন্দ করে, সেই জন্যই মূলত তের মন খারাপ। আর এই কারণেই জঙ্কুককে ব্লক করেছে। তাই এখন আর ওর সামনে পড়তে চাইছে না। তাই আর বের হলো না, ন্যান্সি একাই বের হলো। জিমিনকে স্টেজে বসানো হয়েছে, চারপাশে ওর বান্ধবীরা আর কাজিনরা বসেছে। তের পানি পিপাসা পাওয়ায় ও ঘরে চলে গেল। পানি খেতে বাইরে আসতে দেখলো সুগার, জঙ্কুক আর সুগার বন্ধুরাও এসেছে। তে জঙ্কুককে দেখে আর বাগানে গেল না, নিজের রুমে বসে রইল। এদিকে জঙ্কুক চারপাশে চোখ বুলিয়ে তেকে খুঁজছে, কিন্তু ওর দেখা নাই। কিন্তু তের সাথে আজ কথা বলতেই হবে। তাই জঙ্কুক ন্যান্সির কাছে গিয়ে বলল, তে কোথায়? জঙ্কুকের হঠাৎ এমন ভাবে তের খোঁজটা কেমন যেন লাগলো ন্যান্সির কাছে। তবে ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে ন্যান্সি বলল, হয়তো ঘরে গেছে, চলে আসবে। ও বলেই জঙ্কুক অন্যদিকে চলে গেল। ন্যান্সির উত্তর শুনে জঙ্কুক স্পষ্ট বুঝতে পারলো হয়তো তে জঙ্কুককে দেখে ফেলেছে, তাই আসতে চাইছে না। কিন্তু এখন করবেটা কি? এদিকে সুগা আর ওর বন্ধুরা সবার সাথে কথা বলে এখনই চলে যাবে, সাথে জঙ্কুককেও যেতে হবে। কিন্তু জঙ্কুকের মোটেও যেতে ইচ্ছা করছে না, তবুও না গেলেও সমস্যা, তাই ক্ষুণ্ণ মন নিয়ে চলে গেল। জঙ্কুক যেতেই তে বেরিয়ে এলো। এতক্ষণ ধরে তে এটাই চাইছিল, জঙ্কুক চলে যেতে তে হাঁপ ছেড়ে বাঁচলো। একটু পরেই বরযাত্রী আসবে। জিমিনকে ঘিরে সব কাজিনরা, ফ্রেন্ডরা বসে আছে। তে মনে মনে ভয় পাচ্ছে, আজকে জঙ্কুকের থেকে কিভাবে বাঁচবে। আজ তো ওর সামনে পড়তেই হবে, আর
ও যা ছেলে এত সহজে ছাড়বে না শিওর, কিন্তু কি করা যায় এটা ভেবেই তের ঘাম ছুটছে। কি করবে সে? তে ভাবতে ভাবতে বরযাত্রী চলে এসেছে। তের হাত পা কাঁপছে। হঠাৎ কি করবে সে ভেবে পাচ্ছে না। হঠাৎ মনে হলো আস্তে আস্তে ছাদে গিয়ে ছাদের দরজা বন্ধ করে বসে থাকবে। যেই ভাবা সেই কাজ। ছাদে গিয়ে ছাদের দরজাটা লক করে পিছনে ঘুরতে দেখলো জঙ্কুক বাঁকা একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তে চলে যেতে নিলে জঙ্কুক দ্রুত এসে ওকে আটকে দিয়ে বলল, কি সমস্যা তোমার? ইগনোর করছো কেন? কোনো সমস্যা না, আমি আপনাকে ইগনোর করছি না, আমাকে যেতে দিন। না দিলে কি করবে? তে রেগে বলল, সবাইকে ডাকবো। ডাকো, আই ডোন্ট কেয়ার। ডাকলে আমারই লাভ হবে, যা বলার আমি বলে দেব। জঙ্কুকের কথা শুনে তে চুপ হয়ে গেল। জঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, যাও যাও ডাকো সবাইকে। কি বলবেন বলুন, আমাকে যেতে হবে। আমি বলবো না, তুমি বলবে। বলো কি হয়েছে তোমার? আমাকে সব জায়গা থেকে ব্লক করেছো কেন? এমনিতেই আমি কাকে ব্লক করব না করব এটা আমার বিষয়, আপনাকে কৈফিয়ত দিব না। জঙ্কুকের রাগ উঠেছে প্রচুর, তবুও নিজেকে কন্ট্রোল করে বলল, কৈফিয়ত আমাকেই দিবে, আর কাউকে না। কখনো না, ছাড়ুন হাত। না, ব্লক খোলো এখনই, আর কখনো আমাকে ব্লক করবে না। খুলবো না। জঙ্কুক রেগে তে গাল চেপে ধরে বলল, বোনের বিয়েটা হোক চাও? যদি চাও তবে ব্লকটা ভালোই ভালোই খুলে দিও, নয়তো বিয়ে ভাঙতে আমার সময় লাগবে না। এটা বলে জঙ্কুক ওর গাল ছেড়ে দিল। তে কান্না করতে করতে চলে গেল। আর জঙ্কুক মনে মনে বলল, আমি চাইনি এটা করতে, তুমি বাধ্য করলে। সোগা আর জিমিনের বিয়েটা মিটে গেছে 1 সপ্তাহ আগে। এখন সবাই আবার নিজেদের ব্যস্ত জীবনে পৌঁছে গেছে। সেদিনের পর থেকে তে আর কখনো জঙ্কুককে ব্লক করেনি। তার কারণ একটাই, ওর কথায় কথায় ব্ল্যাকমেল করে। সেই ভয়েই তে কিছু বলে না। 2 মাস চলে গেছে এভাবেই। এই 2 মাসে জঙ্কুকের পাগলামি বেড়েছে, আর তেও মেনে নিচ্ছে, কারণ ইদানিং তেরও জঙ্কুকের পাগলামিগুলো ভালো লাগে। এদিকে প্রতিদিন কায়ের সাথেও কথা হয়। মাঝে মধ্যে তে নিজেকে প্রচুর অপরাধী লাগে। মনে হয় দুটো ছেলেকেও ধোঁকা দিচ্ছে, কিন্তু তে কিছুই করতে পারছে না। মনটা সব সময় খারাপ হয়ে থাকে। চোখে মুখে সূর্যের আলো পড়তেই জঙ্কুক ঘুম থেকে উঠে বসলো। তারপর বেড সাইড থেকে ফোনটা নিয়ে তেকে কল দিল, কিন্তু একই ফোন বন্ধ বলছে। কয়েকবার ফোন করার পরও একই অবস্থা। জঙ্কুক দ্রুত অনলাইনে গিয়ে দেখলো তের আইডি ডিঅ্যাক্টিভ। জঙ্কুক জিমিনকে কল দিল। হ্যালো ভাবি। হ্যাঁ বলো। তে কোথায়? হঠাৎ তের কথা জিজ্ঞাসা করায় জিমিনের কেমন যেন লাগলো। জিমিন সন্দেহ গলায় বলল, কেন বলো তো? আরে তের কাছে আমার অ্যাসাইনমেন্টটা ছিল, ওকে করতে দিয়েছিলাম, কিন্তু এখন ফোনই বন্ধ। জঙ্কুক কোনো মতে কথা ঘুরিয়ে ফেল। ও তাই বলো। তে তো গায়ে বাঁধা গেছে। কেন? ওর হবু বর এসেছে, এইবার বিয়ে হবে, সেই জন্য। জঙ্কুকের মাথা ঘুরছে। এইসব শুনে আর কিছু বলতে পারলো না। ফোনটা কেটে দিয়ে মাথায় হাত দিয়ে বসে রইল। জঙ্কুকের চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ ফোনে কল আসতেই জঙ্কুক দেখলো কায়ের কল। জঙ্কুক চোখ মুছে রিসিভ করতেই কাই বলল, দোস্ত বাইরে আয়, তোর বাসার নিচে আছি, বাসায় আয়। আরে এখন আসবো না, এখন তুই আর আমি একটু ঘুরবো, কতদিন পর দেখা হবে। আচ্ছা আসছি। জঙ্কুক ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো কাই দাঁড়িয়ে আছে। 2 বন্ধু একজন আরেকজনকে জড়িয়ে ধরলো। তারপর দুজনেই ভার্সিটির দিকে গেল, কারণ ওখানে সব বন্ধুদের সাথে দেখা হবে। যেতে যেতে কাই বলল, দোস্ত তোর ভাবিকে দেখবি? দেখা। জঙ্কুক কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল। কাই ফোন বের করে একটা ছবি জঙ্কুকের সামনে দিল। আজ বড়ই নিঃসঙ্গ লাগছে তের। শেষ পর্যন্ত জঙ্কুকের পাগলামিগুলো ভালোবাসতে বাধ্য করলো ওকে। কই কায়ের সাথে তো আরো আগে থেকেই পরিচয় ছিল, তবে কেন কাইকে ভালোবাসতে পারলো না? কেন জঙ্কুককে ভালোবাসতে হলো? কথায় আছে নিষিদ্ধ জিনিসের উপর মানুষের আগ্রহ বেশি থাকে, তেমনি তের বেলাও হয়েছে। অন্তর্দহনে পড়ছে প্রতিনিয়ত, কিন্তু কাউকে বলতে পারছে না। কষ্টের কথা কাউকে বলতে না পারাটা আরো বেশি কষ্টের। কিন্তু জঙ্কুক এত সহজে বিয়েটা হতে দিচ্ছে কেন? কেন ভেঙে দিচ্ছে না বিয়েটা? আমি যে চলে এলাম একবারও তো কোনো খবর নিল না, নাকি ভুলে গেল আমাকে? এত কষ্ট হচ্ছে কেন আমার?
তে খাটে বসে চোখের পানি আটকানোর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু বারবার চোখের পানি টলমল করে উঠছে। সবাই তাকে খাটে বসিয়ে রেখেছে, বরযাত্রী এসেছে তাই সবাই তাদের কাছে গেছে। 4 দিন হলো তে গায়ে ব্যথা এসেছে। এই 4 দিনে একবারও জাঙ্কুক খোঁজ নেয়নি। এই 4 দিনের বিরহ তে হাড়ে হাড়ে বুঝেছে জাঙ্কুককে সে কতটা ভালোবাসে, কিন্তু এখন নিরুপায় সে। কাইকেই বিয়ে করতে হবে তাকে। বিয়েটা হয়ে গেল, তে কান্না করতে করতে কবুল বলল এখন বিদায়ের পালা। কিন্তু বিয়ে হতে এখনো পর্যন্ত তে কায়ের দেখা পায়নি। ব্যাপারটা আশ্চর্য লাগছে। বিদায়ের সময় তে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে বলে আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা রুমে পেল, বাসর ঘর যাকে বলে। তে মাথাটা ধরে উঠে বসলো। ঘরে কেউ নেই। দেওয়াল ঘড়িতে 12টা বাজে। হঠাৎ দরজার দিকে তাকাতে দেখলো কায় আসছে। তে উঠে দাঁড়ালো। তারপর কায়ের সামনে গিয়ে ওকে সালাম করতে গেলেই কায় বাধা দেয়। তারপর বলে যাক বিয়েটা হয়ে গেল। তে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কায় খাটে বসতে বসতে বলল জানো এত দেরি হতো না, কিন্তু জাঙ্কুকের জন্য হলো। জাঙ্কুকের কথা শুনে তে অবাক হয়ে কায়ের দিকে তাকালো। কায় আবার বলল বেচারা অ্যাক্সিডেন্ট করেছে, এখন আইসিইউতে আছে। এতক্ষণ ওখানেই ছিলাম। তারপর বন্ধুরা আর থাকতে দিল না। তে ধপ করে বসে পড়লো। তেকে এভাবে বসে থাকতে দেখে কায় দৌড়ে আসলো ওর কাছে। তারপর কপালে হাত দিয়ে বলল কি হয়েছে তোমার, ঠিক আছো? তে কোনো কথা না বলে মূর্তির মতো বসে রইল। কায় ওকে জোরে জোরে ধাক্কা দিয়ে বলল তে শুনছো? তে কিছুই বলল না, সাথে সাথে জ্ঞান হারালো। অনেকক্ষণ পর জ্ঞান ফিরতে দেখলো জাঙ্কুক হাসি মুখ করে তের মাথার কাছে বসে আছে। তে জাঙ্কুককে দেখে এক ঝটকায় উঠে বসে ওকে জড়িয়ে ধরলো। তারপর কান্না করতে করতে বলল তোমার কি হয়েছে? জাঙ্কুক খুব কষ্টে ওকে শান্ত করে বলল আমি ঠিক আছি তে, দেখো আমি ঠিক আছি। তে চোখ মুছতে মুছতে বলল তাহলে কাই যে বলল? কাই মজা করেছে। জাঙ্কুক হেসে বলল। এবার তে কায়ের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। কাই মিকি হেসে বলল সরি, একটু পরীক্ষা নিচ্ছিলাম তুমি জাঙ্কুককে ভালোবাসো কিনা। প্রমাণ হলো? হয়েও আর কি লাভ, তোমার সাথে তো কায়ের বিয়ে হয়ে গেছে। জাঙ্কুক তের কথাই বলল। তে ছল ছল চোখে বলল তুমি বিয়ের আগে আসোনি কেন? আমাকে নিয়ে পালিয়ে গেলে না কেন? বিয়েটা ভেঙে দিলে না কেন? জাঙ্কুক কিছু বলার আগে কাই বলল ওরা আমি বিয়েটা ভাঙতে দিলে তো বিয়ে তো আমি করেই ছাড়তাম। জাঙ্কুক উঠে গিয়ে কায়ের পিঠে ধাম করে একটা ঘুষি দিল। কাই পিঠ ডলতে ডলতে বলল মারলেও লাভ নেই, এখন বাইরে যা, আই ডু বাসর। তের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে এরা দুজনেই এত চিল মুডে কেন? তে এবার উঠে গিয়ে দুজনের মাঝে গিয়ে দাঁড়িয়ে বলল আচ্ছা সত্যি করে বলো তো আমার বিয়েটা কার সাথে হয়েছে? জাঙ্কুক বলল আমার সাথে। জানো? কাই জাঙ্কুকের পিঠে ঘুষি দিয়ে বলল না বেবি, তোমার বিয়েটা আমার সাথে হয়েছে। তোর ভাবি হয় শালা, ভাবি বল, তুই ভাবি বল শালা। লেগে গেল দুজনে। তে মনে হচ্ছে সে ফ্রিতে কাবাডি দেখছে। হঠাৎ দরজায় কে যেন ধাক্কালো। তিনজনের চোখে ওই দিকে চলে গেল। একটা শ্যামলা বর্ণের চিপচিপে ধরনের লেহেঙ্গা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার রুমে ঢুকতেই কায়ের পাঞ্জাবির কলার ধরে বলল তোমার জীবনেও ফাজলামি যাবে না তাই না? আজ ওদের বাসর রাত, দুজনকে সময় দেওয়া উচিত। আর তুমি এখানে কাবাডি খেলছো, চলো এক্ষুনি। তারপর কায়ের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। তে ভাবুক কণ্ঠে বলল আচ্ছা কাহিনীটা কি? আচ্ছা চলো তোমাকে ফ্ল্যাশব্যাক দেখাই, তাহলে তুমি বুঝবে। কাই ফোন বের করে একটা ছবি জাঙ্কুকের সামনে দিল। জাঙ্কুকের সামনে একটা মেয়ের ছবি, শ্যামলা বর্ণের ছিপছিপে গড়নের একটা মেয়ে। জাঙ্কুক ছবিটা দেখে মলিন গলায় বলল হ্যাঁ ভাবি অনেক সুন্দর। কাই বন্ধুর মন খারাপ বুঝতে পেরে বলল কি রে তোর মন খারাপ কেন? জাঙ্কুক সব বলল। তারপর তে ছবিও দেখালো। কাই ছবি দেখে বলল দোস্ত অনেক বড় একটা উপকার করলি। জানিস তেকে আমি ভালোবাসি না, আমি যিশুকে ভালোবাসি। আমেরিকা যাওয়ার পর ওর সাথে আমার পরিচয় হয়, তখন আমরা সেখানেই বিয়ে করে ফেলি। ইদানিং যিশু প্রেশার দিচ্ছিল বাড়িতে জানানোর জন্য, আর আমারও মনে হচ্ছিল বাড়িতে জানানোই ভালো হবে। তারপরে বাড়ি এসে সবাইকে জানানোর পর সবাই প্রথম দিন রাগ করলেও পরে আর রাগ করেনি। কিন্তু তের পরিবারে কি বলবো সেটা বুঝতে পারছিলাম না। আব্বু ভাবছিল তের বাবাকে ডেকে বলবে।
কায়ের কথা শোনার পর জঙ্কুক অনেক খুশি হয়। তারপর কায় জঙ্কুক মিলে তাদের পরিবার আর তের পরিবারকে সব জানায়। জঙ্কুকের পরিবারে সবাই মেনে নিলেও ভয় ছিল তের পরিবার নিয়ে, কিন্তু তের পরিবারও মানে। তারপর সব প্ল্যান মতো হলো। তেকে জানানো হয়নি। তে জানতো কায়ের সাথে বিয়ে হবে, আর একটু আগে তেকে ভয় দেখানোর চক্রান্তটা কায়েরই ছিল। বর্তমান সব শুনে তে জঙ্কুকের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। জঙ্কুক ঢোক গিলে বলল, এভাবে তাকিও না প্লিজ। তে কিছু না বলে বিছানায় গিয়ে বসলো। জঙ্কুকও গিয়ে ওর পাশে বসলো। তে মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিজের ঠোঁটটায় কামড়ে ধরলো। তে সব বুঝতে পেরে বলল, তোমার ওই কালো ঠোঁটে আমি জীবনেও চুমু খাবো না। আরে তোমার গোলাপি ঠোঁট দিয়ে প্রতিদিন 1000 বার চুমু দিলেই আমার ঠোঁটও গোলাপি হয়ে যাবে। তে লজ্জা হেসে জঙ্কুককে জড়িয়ে ধরলো।